বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ক প্রথম অ্যাসাইনমেন্টটি করতে যাচ্ছি। এটি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। উত্তরে যাওয়ার আগে বলে দেই, তোমরা যারা যে স্কুল থেকে আমার সাথে জয়েন করেছো তারা স্কুলের নাম এবং তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেটগুলো আমাকে একটু জানিয়ে দাও। আমি সেই অনুযায়ী ভিডিওগুলো তাড়াতাড়ি আপলোড দেওয়ার চেষ্টা করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জিএম ফসল বলতে কি বুঝো? আমার উত্তরটি হচ্ছে, জিএম ফসল হলো জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। এই বিশেষ কৌশল সমূহকে সাধারণভাবে বায়োটেকনোলজি বা জীব কৌশল বলে। এই প্রযুক্তিতে ফসলের জিনের বিন্যাস পরিবর্তন করা হয়। এছাড়াও ফসলের দিবাদৈর্ঘ্য সংবেদনশীলতার জন্য দায়ী জিন ছাঁটাই করা হয় অথবা এমনভাবে পরিবর্তন আনা হয় যাতে প্রশমিত থাকে। এই প্রযুক্তির উদ্দেশ্য থাকে যেন ফসলের মৌসুম নির্ভরতা কাটিয়ে ওঠা যায় এবং তুলনামূলক স্বল্প খরচে ফসল উৎপাদন করা যায়। আমার যদি পরবর্তীতে কোনো সময় বা সুযোগ থাকে, আমি তোমাদেরকে জিএম ফসল বা কিভাবে জিনের বিন্যাস করা হয় সেগুলো সম্পর্কে জানাবো। এগুলো খুব ইন্টারেস্টিং। আমাদের খ নম্বর প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো। তো আমাদের উত্তরটি হচ্ছে, বাংলাদেশ ও ভিয়েতনামে কৃষিতে বেশ কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিদ্যমান। দুই দেশের কৃষিতে বেশি মিল ধান উৎপাদনে, অন্যদিকে বৈসাদৃশ্য বা পার্থক্য চোখে পড়ার মতন। উদাহরণস্বরূপ, ভিয়েতনামের কৃষকদের অগ্রগতি বাংলাদেশের চেয়ে দ্রুত গতিতে হয়েছে। 25 বছর আগে যেখানে ভিয়েতনামের কৃষি উৎপাদন অনগ্রসর দুর্বল ছিল, এখন তারা প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। উন্নয়নের গতি পাওয়ার অন্যতম কারণ হলো ভিয়েতনামের কৃষক সমাজ অত্যন্ত সংগঠিত। অন্যদিকে বাংলাদেশের কৃষক সংগঠনগুলো সুসংগঠিত নয়। বাংলাদেশের কৃষক সংগঠনগুলো কৃষকদের সামগ্রিক উন্নতির কথা চিন্তা না করে ব্যক্তিকেন্দ্রিক কিংবা রাজনৈতিক সুবিধা আদায়ে কাজ করে। আবার ভিয়েতনামের কৃষক সংগঠনগুলো এত শক্তিশালী যে এরা স্থানীয় সরকারের বাৎসরিক আয়ের কমপক্ষে 50% যোগান দিয়ে থাকে। কৃষি সমবায় সংগঠনগুলো স্থানীয় কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকেও আর্থিক সহায়তা দেয়। অন্যদিকে বাংলাদেশের অধিকাংশ কৃষক পরিবারের অর্থনৈতিক অবস্থা সুবিধাজনক নয়। আবার ভিয়েতনামের কৃষি সম্প্রদায়ের সমবায় সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী ও সৃজনশীল। অপরদিকে বাংলাদেশের কৃষকেরা সনাতনী পদ্ধতিতে কৃষিকাজ করে চলছে, এমনকি নতুন ফসল চাষেও তাদের তেমন আগ্রহ নেই। এই ব্যাপারটা তোমরা যারা গ্রামে থাকো বা গ্রামে মাঝে মধ্যে ঘুরতে যাও তারা দেখতে পাবা। তারা ধান এবং পাট এবং যতগুলো তাদের বাপ চাচারা করে আসছে সেগুলো ছাড়া অন্য কিছু চাষে তাদের তেমন আগ্রহ নেই। ভিয়েতনামের কৃষি সংগঠনগুলো কৃষি নীতি ও কর্মপদ্ধতি নির্ধারণে ভূমিকা রাখে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কৃষিনীতি তৈরিতে কৃষকের সরাসরি সম্পৃক্ততা নেই বললেই চলে। তবে আশার কথা হলো, বাংলাদেশ ইতোমধ্যে কৃষিতে ভিয়েতনাম থেকে বেশ কিছু মাঠ প্রযুক্তি গ্রহণ করেছে। তোমাদের কারো যদি কোনো জানা থাকে যে কোন কোন প্রযুক্তিগুলো বাংলাদেশ গ্রহণ করেছে বা কোন কোন ফসল বাংলাদেশ ভিয়েতনাম থেকে আমদানি করছে, সেগুলো আমাদের জানাতে পারো। আমাদের 2 নম্বর প্রশ্নে ক নম্বর প্রশ্নটি হচ্ছে, গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো লিখো। আমাদের উত্তর হচ্ছে, গ্রিনহাউস কৌশলে যে কোনো ফসল উৎপাদন করা যায়। এক্ষেত্রে উন্মুক্ত মাঠ বা উদ্যানে না করে গ্রিনহাউসে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা হয়। গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো হলো: 1. ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা। 2. প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা। 3. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। তবে এই পদ্ধতিতে ফসল উৎপাদনের কিছু সীমাবদ্ধতা আছে। এই পদ্ধতিতে যে কোনো ফসল উৎপাদন সম্ভব হলেও উৎপাদন ব্যয় অনেক বেশি। বিশেষ বিশেষ ফসল ছাড়া এই পদ্ধতি ব্যবহার করা যায় না। অন্যদিকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়ায় এই পদ্ধতিতে ফসল সম্পূর্ণ রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত হয়। বন্ধুরা, এটা সম্পূর্ণ হবে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক, কথাটি ব্যাখ্যা করো। আমাদের উত্তরটি হচ্ছে,
প্রচলিত দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা থেকেই গুটি ইউরিয়া ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমরা প্রথমে আসি দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা কি। দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয়, খরচ বেড়ে যেতে আমাদের। এই সার পানিতে মিশে দ্রুত গলে এবং চুইয়ে মাটির নিচে গাছের শিকড় অঞ্চলের বাইরে চলে যায়। এতে আমাদের যে উদ্দেশ্য থাকে তা উদ্দেশ্যটা সম্পূর্ণভাবে আমরা ব্যবহার করতে পারি না। এবং 3, বৃষ্টি বা সেচের পানির সাথে সহজেই ক্ষেত থেকে বের হয়ে যায়, অর্থাৎ আমাদের সম্পদের অপচয় ঘটছে। আবার এই সার ব্যবহারের অপচয় ও খরচ বেশি হয়, আমরা অলরেডি তা দেখেছি। অন্যদিকে গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধাগুলো দেখি আমরা। গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়। সার ব্যবহারে 20 থেকে 30 ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয়। গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে। 4, গুটি ইউরিয়া ব্যবহারের ফলে ফলন 15 থেকে 20 ভাগ বৃদ্ধি পায়। এত সুবিধা এবং অসুবিধার ভিত্তিতে আমরা বলতে পারি দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক। আজকে টিউটোরিয়ালটি তোমার উপকারে আসলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করতে পারো। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর মডেল উত্তর জানার জন্য আমাদের সাথে থাকো। সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।